আরো আছে হচ্ছে ম্যাম এটা কি পলিমারাইজেশন। হচ্ছে সেই বই থেকেই পড়াচ্ছেন হ্যাঁ, এই যে 2000 সলভ কোশ্চেন? না এটা পেজ মেইন নাম্বারটা বই, কত ম্যাম? এটা মেইন বই, এটা পেজ নাম্বার 199। আচ্ছা, যেটা বলছিলাম যে মেইনলি এই 4টা রিঅ্যাকশন দেখা যায় অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন গুলোতে। এছাড়াও দেখা যায় পলিমারাইজেশন রিঅ্যাকশন, অ্যারোমেটিকরণ বা অ্যারোমেটাইজেশন রিঅ্যাকশন ইত্যাদি। আমরা মোটামুটি এটা পড়বো, আরো কিছু সাইড রিঅ্যাকশন গুলো ওগুলো পরে পড়বো। সাবস্টিটিউশন রিঅ্যাকশনটা খুবই ইম্পর্টেন্ট একটা রিঅ্যাকশন, 3টা স্টার দিয়ে পড়বা, ঠিক আছে? আচ্ছা, সাবস্টিটিউশন রিঅ্যাকশনটা কি, এটার মানেটা কি বলতো? প্রতিস্থাপন। প্রতিস্থাপন বিক্রিয়া ম্যাম। হ্যাঁ, ঠিক আছে। সাবস্টিটিউশন রিঅ্যাকশন তাহলে প্রতিস্থাপন, এটার মানেটাই এটা হচ্ছে রিঅ্যাকশনটাকে ডিফাইন করছে, তাই না? তাহলে এক্ষেত্রে কি দেখতে পারি যে হাইড্রোকার্বন থেকে একটা এলিমেন্ট সরে যাবে এবং সেই এলিমেন্টের বদলে অন্য আরেকটা হচ্ছে এজেন্ট বা সাবস্টিটিউয়েন্ট গ্রুপ যুক্ত হবে। Reactions proceeding by replacement or substitution of one or more atoms or groups of a compound by other atoms or groups are referred to as substitution reaction. আচ্ছা, কিভাবে এই রিঅ্যাকশনটা ঘটতে পারে সেটা হচ্ছে ফ্রি রেডিক্যাল এর মাধ্যমে এই রিঅ্যাকশনটা ঘটতে পারে, আয়নিক রিঅ্যাকশনের মাধ্যমেও ঘটতে পারে, ঠিক আছে? ফ্রি রেডিক্যাল সাবস্টিটিউশন রিঅ্যাকশনটা আমরা অ্যালকেনে পড়েছিলাম না, হ্যালোজেনেশন যে রিঅ্যাকশনটা পড়েছিলাম সেটার মেকানিজম পড়েছিলাম, যে প্রথমে ফ্রি রেডিক্যাল উৎপন্ন হয়, তারপর সেই ফ্রি রেডিক্যালটা হচ্ছে অ্যালকেন বলো বা অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বনকে অ্যাটাক করে, দেন হচ্ছে একটা করে হাইড্রোজেন প্রতিস্থাপিত করে। এইভাবে যে রিঅ্যাকশনটা ঘটে সেটা হচ্ছে ফ্রি রেডিক্যাল সাবস্টিটিউশন রিঅ্যাকশন। These reactions are initiated by free radicals. আচ্ছা, ফ্রি রেডিক্যালটা উৎপন্ন হবে কিভাবে? হিট অথবা লাইটের উপস্থিতিতে। The replacement of hydrogen atoms in alkane molecules is probably the best example of this type. রিঅ্যাকশনটা আমরা দেখতে পাচ্ছি, প্রথমে ক্লোরিন মলিকিউল থেকে ফ্রি রেডিক্যাল উৎপন্ন হলো। আচ্ছা, আমাদের এরও আগে আমাদের আরো বেশ কিছু জিনিস পড়তে হবে, যেমন ফ্রি রেডিক্যাল কাকে বলে, কার্বোক্যাটায়ন কাকে বলে, কার্বোনিয়াম আয়ন কাকে বলে, কার্বনায়ন কাকে বলে, তারপর হচ্ছে ইলেকট্রোফিলিক এজেন্ট কোনগুলো, নিউক্লিওফিলিক এজেন্ট কোনগুলো, ওগুলো আমরা পরে পড়াবো, ঠিক আছে? আচ্ছা, তারপর এই ফ্রি রেডিক্যালটা হচ্ছে অ্যালকেনের সাথে অ্যালকেনকে অ্যাটাক করে হাইড্রোজেন অ্যাটম প্রতিস্থাপন করছে সেই একটা হ্যালোজেন অ্যাটম দ্বারা। ডিটেইলটা হচ্ছে অ্যালকেনের মধ্যে আলোচনা করা হয়েছে। আয়নিক সাবস্টিটিউশন, আচ্ছা, আয়নিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন এর সংজ্ঞাটা কি? Substitution reactions may be brought about by electrophiles or nucleophiles acting as attacking reagent. ইলেকট্রোফাইল কোনগুলো আর নিউক্লিওফাইল কোনগুলো? নিউক্লিওফাইল হচ্ছে নিউক্লিওফাইল কথাটা এসেছে নিউক্লিয়াস থেকে। নিউক্লিয়াস কি চার্জে চার্জিত থাকে? ধনাত্মক চার্জে বা পজিটিভলি চার্জ থাকে। তাহলে যে সমস্ত রিএজেন্ট গুলো হচ্ছে পজিটিভ চার্জের প্রতি আকর্ষণ, নেগেটিভ চার্জের প্রতি আকর্ষণ থাকে সেগুলো, ভুল বলে ফেলছি, পজিটিভ চার্জের উপর আকর্ষণ থাকে সেগুলো হচ্ছে নিউক্লিওফাইল, ঠিক আছে? আর ইলেকট্রোফাইল যেগুলো হচ্ছে ইলেকট্রনের প্রতি আকর্ষণ থাকে যে রিএজেন্ট গুলো, সেগুলো হচ্ছে ইলেকট্রোফাইল। আচ্ছা, অ্যালকেনের বা অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বনের ক্ষেত্রে সাধারণত নিউক্লিওফাইল দ্বারা যে অ্যাটাক গুলো সেগুলো সাধারণত দেখা যায়। ইলেকট্রোফাইলটা সাধারণত অ্যারোমেটিকের ক্ষেত্রে দেখা যায়। আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে? কথা শোনা যাচ্ছে তো? আচ্ছা, আমরা অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বনের ক্ষেত্রে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনের উপর গুরুত্ব দিব। নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন কাকে বলে? When a substitution reaction is brought about by a nucleophile, the reaction is termed as SN reaction. S টা দ্বারা কি রিপ্রেজেন্ট করছে? সাবস্টিটিউশন।
আর এন দ্বারা রিপ্রেজেন্ট করছে নিউক্লিওফিলিক। তাহলে এসএন বিক্রিয়া কথা এসএন রিঅ্যাকশন অর্থ হচ্ছে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। ঠিক আছে, যেমন এখানে এক্সাম্পল দেওয়া আছে হচ্ছে এখানে কি হাইড্রোক্সাইড আয়ন দ্বারা একটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইডের সাবস্টিটিউশন রিঅ্যাকশন। ঠিক আছে, হাইড্রোক্সাইড আয়ন হচ্ছে নেগেটিভলি চার্জ, এটা হচ্ছে পজিটিভলি চার্জের উপর আকর্ষণ থাকে। আচ্ছা, মেকানিজমটা আমরা পরে পড়ি। এই নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনকে আবার হচ্ছে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে SN2 রিঅ্যাকশন, SN1 রিঅ্যাকশন। SN2 রিঅ্যাকশন বলতে কি বোঝায়? সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক বাইমলিকুলার। SN1 বলতে বোঝায় সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক ইউনিমলিকুলার। এখন আমরা পড়বো SN2 বিক্রিয়া সম্পর্কে। SN2 রিঅ্যাকশন কি বা বাইমলিকুলার নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন কি? যে সমস্ত হচ্ছে সাবস্টিটিউশন রিঅ্যাকশন গুলোর রেট ডিপেন্ড করবে। আচ্ছা, এখানে দেখো সাবস্টিটিউশন রিঅ্যাকশনে তো আমাদের রিঅ্যাকটেন্ট দুই ধরনের, তাই না? দুই ধরনের না? এটাকে কি বলবো? সাবস্ট্রেট বলবো এটাকে, ঠিক আছে? সাবস্ট্রেট আর এটা হচ্ছে রিএজেন্ট। একটা হচ্ছে সাবস্ট্রেট আর একটা হচ্ছে রিএজেন্ট। তাহলে SN2 রিঅ্যাকশনের ক্ষেত্রে রিঅ্যাকশনের রেট ডিপেন্ড করবে সাবস্ট্রেট এবং রিএজেন্ট দুইটারই কনসেন্ট্রেশনের উপর। ঠিক আছে, তাহলে এটা একটা দ্বিঘাত সমীকরণ হবে এবং সেকেন্ড অর্ডার। সাবস্ট্রেটটা কোনটা ম্যাম একটু বলবেন? এটা যেটা মেইনলি হচ্ছে অ্যালিফেটিক হাইড্রোকার্বন। যেটা হাইড্রোকার্বন সেটা হচ্ছে সাবস্ট্রেট। আর বাকি যেটা রিঅ্যাকশন করছে, যেটা আয়ন নিউক্লিওফাইল হতে পারে বা ইলেকট্রোফাইল হতে পারে, সেটা হচ্ছে রিএজেন্ট। তাহলে বাইমলিকুলার নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনের রেট ডিপেন্ড করবে সাবস্ট্রেট এবং নিউক্লিওফাইল, এখানে হচ্ছে রিএজেন্টটা হচ্ছে নিউক্লিওফাইল, এই দুইটার কনসেন্ট্রেশনের উপর। তাহলে এটা একটা হচ্ছে আমরা কেমিক্যাল কাইনেটিক্স থেকে জানি আমরা, এটা হচ্ছে একটা সেকেন্ড অর্ডার রিঅ্যাকশন। আচ্ছা, রিঅ্যাকশনের মেকানিজমটা কি? মেকানিজমটা এখানে বর্ণনা করা হয়েছে। কি হয়, প্রথমে আমরা দেখি যে সাবস্ট্রেটটা হচ্ছে একটা অ্যালকাইল হ্যালাইড। অ্যালকাইল হ্যালাইড, এখানে কোন অ্যালকাইল হ্যালাইডটা ইউজ করা হয়েছে? মিথাইল ব্রোমাইড হচ্ছে ইউজ করা হয়েছে। আর এখানে নিউক্লিওফাইলটা হচ্ছে হাইড্রোক্সাইড আয়ন। এখন রিঅ্যাকশন মেকানিজমটা হচ্ছে এরকমটা যে এই হাইড্রোক্সাইড আয়নটা এই কার্বন অ্যাটমটাকে অ্যাটাক করবে কোন পজিশনে? যেদিকে ব্রোমিন আছে বা এই সাবস্টিটিউয়েন্ট গ্রুপটা আছে ঠিক তার অপোজিটে, ঠিক তার অপোজিট বরাবর হচ্ছে কার্বনের সাথে হচ্ছে সে অ্যাটাক করবে এবং পার্শিয়ালি তার সাথে একটা বন্ড ফর্ম করবে। যখন এই হাইড্রোক্সাইড আয়নটা কার্বনের সাথে পার্শিয়ালি বন্ড গঠন করতে শুরু করেছে, তখন এই কার্বন ব্রোমিনের মধ্যে যে বন্ডটা আছে সেটা সেটা ধীরে ধীরে লোপ পেতে থাকে। ঠিক আছে, আরো একটা কি ঘটনা হয় যে হচ্ছে হাইড্রোক্সাইড আয়ন বা এটা হচ্ছে আমাদের নিউক্লিওফাইল, নিউক্লিওফাইলের যে নেগেটিভ চার্জটা ছিল সেটার মান কমে যাবে। কমে যাবে কেন? কারণ সে নেগেটিভ বা চার্জটা যে রয়েছে সেটা সে কার্বন অ্যাটমকে দান করতে থাকছে, সে কারণে। আবার এদিকে এখানে যে হচ্ছে ব্রোমিন অ্যাটমটা ছিল বা গ্রুপটা ছিল সেটা কি হবে? পার্শিয়ালি নেগেটিভলি চার্জড হতে থাকবে। কেন? কারণ কার্বন এবং ব্রোমিনের মধ্যে
যে বন্ডটা ছিল বা বন্ড ইলেকট্রন পেয়ার ছিল সেটা সে নিজের দিকে টেনে নিতে থাকবে। ঠিক আছে, কমপ্লিট রিঅ্যাকশনে দেখা যাবে ব্রোমিন অ্যাটমটা সরে গেছে এবং এই হাইড্রোক্সাইড আয়নটা বা হাইড্রোক্সাইড গ্রুপটা সেটা কার্বনের সাথে অ্যাটাচড হয়ে গেছে। ঠিক আছে, এটাই হচ্ছে SN2 রিঅ্যাকশনের মেকানিজম। এই রিঅ্যাকশনের মেকানিজমের ক্ষেত্রে মূল যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে এখানে ট্রানজিশন স্টেট আসবে। ট্রানজিশন স্টেটে আমরা দেখতে পাচ্ছি যে পার্শিয়ালি হচ্ছে বন্ড গঠন হচ্ছে এবং পার্শিয়ালি বন্ড ব্রেক হতে শুরু করেছে। ঠিক আছে, এবং এই যে হচ্ছে বন্ডটা ব্রেক হচ্ছে কার্বন এবং ব্রোমিনের মধ্যে যে বন্ডটা ব্রেক হচ্ছে সেই বন্ড ব্রেকিং এর যে এনার্জি সেটা পাওয়া যাবে কার্বন এবং হাইড্রোক্সাইড গ্রুপের মধ্যে যে বন্ডটা গঠন হচ্ছে সেই এনার্জি থেকে। আচ্ছা, নেক্সট আসছে হচ্ছে যে স্টেরিওকেমিস্ট্রি বা এটার হচ্ছে স্টেরিওকেমিস্ট্রি বলতে আমরা বুঝি যে গ্রুপগুলো আছে সেটার ওরিয়েন্টেশনটা কিরকম হবে। ঠিক আছে, SN2 রিঅ্যাকশনের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে একটা ইনভার্সন হবে, তাদের কনফিগারেশনে একটা ইনভার্সন হবে। যেমন দেখো এখানে এই রিঅ্যাকশনটা থেকে দেখি, এই রিঅ্যাকশনটা হচ্ছে ক্লোরোসাক্সিনিক অ্যাসিডের সাথে পটাশিয়াম হাইড্রোক্সাইডের রিঅ্যাকশন। এখানে হচ্ছে হাইড্রোক্সাইড আয়ন হচ্ছে আমাদের সেই রিএজেন্ট বা নিউক্লিওফাইল। এটা উৎপন্ন করবে ম্যালিক অ্যাসিড। ঠিক আছে, ক্লোরিন অ্যাটমটা ছিল ডান পাশে, তাহলে হাইড্রোক্সাইড আয়নটা কার্বন অ্যাটমকে অ্যাটাক করবে ঠিক বাম পাশে। ঠিক আছে, তাহলে হাইড্রোক্সাইড আয়নটা থাকছে কার্বন অ্যাটমের বাম পাশে এবং বাকিগুলা ইনভার্স হয়ে যাচ্ছে, বাকি যে গ্রুপগুলো ছিল সেটা ইনভার্স হয়ে যাচ্ছে। এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য SN2 রিঅ্যাকশনের, যে এখান থেকে ইন SN2 রিঅ্যাকশন অ্যাটাক অফ নিউক্লিওফাইল টেকস প্লেস ফ্রম দ্য ব্যাক সাইড অথবা রিমোট সাইড বলতে পারো, সবচাইতে দূরে যেই ব্রোমিন অ্যাটমটা আছে বা হ্যালোজেন অ্যাটমটা আছে তার থেকে সবচাইতে দূরে যে অ্যাটাক করবে। অলওয়েজ অ্যাটেন্ডেড ব্যাক, দ্যাট ইজ ফ্রম দ্য সাইড রিমোট ফ্রম দ্য লিভিং গ্রুপ, যে গ্রুপটা সরে যাবে তার থেকে সবচাইতে দূরে যে সে অ্যাটাক করবে। and hence such reactions are always attended by inversion of configuration. এর কনফিগারেশন দেখো, এটা ছিল প্লাস, এর কনফিগারেশন হয়ে যাবে মাইনাস, বা প্রোডাক্টটা পাবো আমরা হচ্ছে মাইনাস। মাইনাস বলতে এই যে গ্রুপটা হচ্ছে পাওয়া যাবে বাম দিকে। আচ্ছা, এটাকে তুলনা করা হয়েছে কিরকম ভাবে, কনফিগারেশন ইনভার্সন অফ কনফিগারেশন জাস্ট ইন দ্য সেম ওয়ে অ্যাজ এন আমব্রেলা টার্নস ইনসাইড আউট ইন এ স্ট্রং গেল। খুব ঝড়ে ছাতা উল্টে যাওয়ার মতো একটা যে পরিস্থিতিতে হয়, ঠিক ওরকম একটা কনফিগারেশন আমরা দেখতে পাবো। If an optically active alkyl halide is hydrolyzed, the product would also be optically active. ঠিক আছে, এখানে রিঅ্যাকশন দ্বারা এটা বোঝানো হয়েছে। নেক্সট হচ্ছে যে ইউনিমলিকুলার নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। এখানে SN1 রিঅ্যাকশনটা কি, যেটা হচ্ছে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনের রেট যখন শুধুমাত্র সাবস্ট্রেটের কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করে, তখন সেটা হচ্ছে SN1 রিঅ্যাকশন, সেটা হচ্ছে ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন। ঠিক আছে, এই আচ্ছা, তোমরা আমার কথা বুঝতে পারছো তো? জি ম্যাম। আচ্ছা, SN1 রিঅ্যাকশনটা হয় দুইটা স্টেপে। ঠিক আছে, দুইটা স্টেপ কি কি? প্রথমে কি হয়, যে সাবস্ট্রেটটা আছে বা অ্যালকাইল হ্যালাইডটা আছে সেটা হচ্ছে সেখান থেকে মানে এখানে এই উদাহরণে হচ্ছে হ্যালোজেন অ্যাটম। হ্যালোজেন অ্যাটমটা সরে গেলে কি হবে, এই বন্ডিং ইলেকট্রনের যে পেয়ার ইলেকট্রন ছিল সেটা তো ব্রোমিন নিয়ে যাবে, তাই না? নিয়ে গেলে কার্বন যে অ্যাটমটা সেটা হচ্ছে কার্বোক্যাটায়ন বা কার্বনিয়াম আয়ন উৎপন্ন করবে। ঠিক আছে, এটা হচ্ছে ফার্স্ট স্টেপ এবং এটা হচ্ছে সবচেয়ে স্লো স্টেপ। এই রিঅ্যাকশনটা দুইটা স্টেপে ঘটবে এবং প্রথম যে আয়োনাইজেশন স্টেপ সেটা হচ্ছে সবচেয়ে স্লো স্টেপ। এই স্টেপের উপরেই ডিপেন্ড করবে হচ্ছে টোটাল রিঅ্যাকশনের রেট। ঠিক আছে,
আচ্ছা, নেক্সট স্টেপটা খুব সিম্পল এবং খুব ফাস্ট। নেক্সট যে স্টেপটা সেটা হচ্ছে যে হাইড্রোক্সাইড আয়ন ছিল সেটা কার্বনিয়াম আয়নকে অ্যাটাক করবে এবং তার সাথে বন্ড ফর্ম করবে। এটা হচ্ছে আমাদের সেই দুইটা স্টেপ। আচ্ছা, আমরা একটু 1 মিনিট থামি। আচ্ছা, আমার জি ম্যাম। আরেকবার বলি, SN1 রিঅ্যাকশনটা হচ্ছে সেই রিঅ্যাকশন, সেই হচ্ছে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। যে রিঅ্যাকশন রেট ডিপেন্ড করবে কিসের উপর বলো? SN1 রিঅ্যাকশনের রেট ডিপেন্ড করে কিসের উপর? ফার্স্ট স্টেপের উপরে। ফার্স্ট স্টেপের উপরে না, ডিপেন্ড করে হচ্ছে সাবস্ট্রেটের কনসেন্ট্রেশনের উপর। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে একটা ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন। ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের ক্ষেত্রে আমরা জানি রেট ডিটারমাইনিং স্টেপ হচ্ছে সবচেয়ে স্লো স্টেপ। এখানে সবচেয়ে স্লো স্টেপ হচ্ছে এই রিঅ্যাকশনটা, প্রথম রিঅ্যাকশনটা। প্রথম রিঅ্যাকশনে কি হচ্ছে? প্রথম রিঅ্যাকশনটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইডের আয়োনাইজেশন রিঅ্যাকশন। এখানে যেটা বললাম যে হ্যালাইড গ্রুপ রয়েছে, ব্রোমিন অ্যাটম রয়েছে, সেটা বন্ডিং পেয়ার, ইলেকট্রন পেয়ার নিজে নিয়ে কার্বন ক্যাটায়ন উৎপন্ন করে। এবং যে হাইড্রোক্সাইড আয়নটা ছিল আমাদের রিএজেন্ট, সেটা যেহেতু নিউক্লিওফাইল, পজিটিভলি চার্জড কার্বন অ্যাটমের সাথে বন্ড ফর্ম করবে। এই রিঅ্যাকশনটা হবে খুব ফাস্ট। ঠিক আছে, আচ্ছা, এই রিঅ্যাকশনে এখানে একটা কথা আছে, দেখো। First step involving the cleavage of carbon-bromine bond is energy consuming. This energy is provided by the energy released by the solvation of the two ions. ঠিক আছে, তাহলে সলভেশন এনার্জি থেকে এই যে বন্ড ব্রেকিং এর এনার্জিটা পাওয়া যায়। স্টেরিওকেমিস্ট্রি কি বলেছে? আমরা SN2 এর সাথে একটু SN2 রিঅ্যাকশনটা একটু আমরা মনে করি। ওখানে কি ছিল? আমাদের একটা অপটিক্যালি অ্যাক্টিভ প্রোডাক্ট উৎপন্ন হচ্ছে। ঠিক আছে, কনফিগারেশনে ইনভার্সন হচ্ছে। এক্ষেত্রে কি হয়? এক্ষেত্রে হচ্ছে প্লাস এবং মাইনাস বা ইনভার্সন এবং রিটেনশন দুই ধরনের প্রোডাক্ট উৎপন্ন হয়। ঠিক আছে, এটা আছে বাম দিকে, তাহলে এটাকে আমরা বলবো মাইনাস। এটা আছে ডান দিকে, তাহলে এটাকে বলতে পারি প্লাস, অথবা রিটেনশন প্রোডাক্ট বলতে পারি, আর এটাকে বলতে পারি ইনভার্সন প্রোডাক্ট। এক্ষেত্রে SN1 রিঅ্যাকশনের ক্ষেত্রে হচ্ছে দুই ধরনের হচ্ছে কনফিগারেশন সম্পন্ন প্রোডাক্ট পাওয়া যায়। ঠিক আছে, এবং এটার কারণ কি? এটার কারণ এখানে একটু ব্যাখ্যা করা আছে, দেখো। আচ্ছা, এখানে দেখি, in SN1 reaction carbonium ions are the intermediates and these are planar chemical species. ঠিক আছে, এখানে দেখো, এখানে কোনো ব্রোমিন অ্যাটম নাই, তাহলে এক্ষেত্রে
যে হাইড্রোক্সাইড অ্যাটমটা যে অ্যাটাক করবে তার নির্দিষ্ট কোনো দিক নাই। যেমন এখানে ব্রোমিন অ্যাটমটা ছিল, যদি এইখানেই অ্যাটাক করতো তাহলে ঠিক এই বরাবর বা ব্রোমিন অ্যাটমের ঠিক অপোজিট ডিরেকশনে হাইড্রোক্সাইড আয়নটা অ্যাটাক করতো। কিন্তু SN1 রিঅ্যাকশনে যেহেতু প্রথম স্টেপে হচ্ছে কার্বনিয়াম আয়ন গঠন হয়ে যায় এবং ব্রোমিন অ্যাটমটা সরে যায়, সেহেতু এক্ষেত্রে হচ্ছে যে এই হাইড্রোক্সাইড আয়নটা যে কোনো দিক থেকেই এটাকে অ্যাটাক করতে পারে। এর ফলে কি হয় যে দুই ধরনের প্রোডাক্ট প্রায় ইকুয়ালি উৎপন্ন হয়। তো যখন প্লাস এবং মাইনাস অপটিক্যালি অ্যাক্টিভ হচ্ছে প্রোডাক্ট উৎপন্ন হবে, তাহলে কি টোটাল প্রোডাক্টটা হচ্ছে অপটিক্যালি অ্যাক্টিভ থাকবে না। সেটাকে বলা হয় হচ্ছে রেসিমিক মিক্সচার। আমরা পড়েছি না রেসিমিক মিক্সচার সম্পর্কে? রেসিমিক মিক্সচার সম্পর্কে হচ্ছে ধারণা আছে? দুইটা এনানসিয়াম আর কি মিশ্রণ। হ্যাঁ, ঠিক বলেছ। এটার সম্পর্কেও আমরা হচ্ছে পড়বো পরে, ঠিক আছে? আপাতত মানে একটু একটু সিম্পলি ধারণা নিয়ে রাখতে পারি, একটু বলতে পারি যে আমরা এখানে দুই ধরনের প্রোডাক্ট আমরা দেখতে পেয়েছি, দুই ধরনের কেমিক্যাল এখানে আছে এবং অপটিক্যালি অ্যাক্টিভ বলতে গেলে কি বোঝায় যে এরা প্লেন পোলারাইজ যে আলো আছে, এখন এটা বোঝাতে গেলে না অনেক বিষয় চলে আসবে, ঠিক আছে? তো এই বিষয়গুলা বা অপটিক্যালি অ্যাক্টিভ যে কম্পাউন্ড আছে বা রেসিমিক মিক্সচার, এগুলো আমরা তুলে রাখি, ঠিক আছে? আমরা এগুলো সম্পর্কে পরে আলোচনা করব, ঠিক আছে? এইগুলোর আলোচনা অনেক বেশি আছে আর কি। আচ্ছা, তো এখানে যে কথাটুকু বললাম আরেকবার একটু সংক্ষেপে বলে নিই যে SN1 রিঅ্যাকশনে আমাদের SN2 রিঅ্যাকশনের মতো ইনভার্সন হয় না। কেন হয় না? যেহেতু ব্রোমিন অ্যাটমটা প্রথম স্টেপে সরে যায় এবং কার্বনিয়াম আয়ন গঠন হয়ে যায় বা কার্বোক্যাটায়ন গঠন হয়ে যায় এবং সেক্ষেত্রে হাইড্রোক্সিল বা হাইড্রোক্সাইড আয়ন যে কোনো দিক থেকে হচ্ছে অ্যাটাক করতে পারে এবং সাধারণত দেখা যায় যে সমান সংখ্যক হচ্ছে ইনভার্সন প্রোডাক্ট এবং রিটেনশন প্রোডাক্ট উৎপন্ন করে। এখন এখানে একটা কথা হচ্ছে যে প্র্যাকটিক্যালি কি দেখা যায়? প্র্যাকটিক্যালি দেখা যায় যে কিছু খুব অল্প পার্সেন্টেজে ইনভার্সন প্রোডাক্টটা বেশি উৎপন্ন হয়। দুইটা প্রোডাক্টই উৎপন্ন হয় কিন্তু ইনভার্সন প্রোডাক্টটা একটু বেশি উৎপন্ন হয়। এখানে বলা হয়েছে প্রিডোমিনেটস, মানে এটার পার্সেন্টেজটা কিছুটা হলেও বেশি। এটার কারণ কি? এটার কারণটা এক্ষেত্রে এই জন্যই বলা হয়েছে যে হাইড্রোক্সাইড আয়নটা যে কার্বোক্যাটায়নকে অ্যাটাক করবে বা কার্বন অ্যাটমটাকে অ্যাটাক করবে, সেটা ব্রোমিন অ্যাটমটা পুরোপুরি সরে যাওয়ার আগেই অ্যাটাক করে ফেলে। যদি পুরোপুরি ব্রোমিন অ্যাটমটা এখান থেকে সরে যাওয়ার আগেই যদি হাইড্রোক্সাইড আয়নটা অ্যাটাক করে, তখন এই প্রোডাক্টটা বেশি উৎপন্ন হয়। ঠিক আছে, এখন আরেকটা ইম্পর্টেন্ট বিষয় আসছি হচ্ছে ফ্যাক্টরস দ্যাট রেগুলেট SN1 and SN2 মেকানিজম। SN1 রিঅ্যাকশনটা হবে নাকি SN2 রিঅ্যাকশনটা হবে সেটা ডিপেন্ড করে কিছু কিছু ফ্যাক্টরের উপর। মেইন ফ্যাক্টর হচ্ছে স্ট্রাকচার অফ দ্য অ্যালকাইল হ্যালাইড। আচ্ছা, এখানে আমরা উদাহরণে দেখেছি, দেখো এটা হচ্ছে আমাদের এই কার্বনটা কি প্রাইমারি না সেকেন্ডারি না টারশিয়ারি বলো তো? এই কার্বনটা টারশিয়ারি। কেন টারশিয়ারি? তিনটা কার্বনের সাথে তিনটা কার্বনের সাথে যুক্ত আছে সেজন্য। আচ্ছা, এখানে এই কার্বনটা, আচ্ছা এখানে তো একটা কার্বনের সাথে যুক্ত নাই, তাহলে এটা জাস্ট প্রাইমারি বলা যায়, কোনো কার্বন নাই বা একটা কার্বন আছে। তাহলে আমরা উদাহরণ থেকেই দেখতে পাচ্ছি যে যে যত ডিগ্রি কার্বন হবে তত হচ্ছে SN1 রিঅ্যাকশনটা বেশি হবে। ঠিক আছে, কোথায় গেল এটা? এখানে দেখা যাচ্ছে যে SN2 মেকানিজমটা হয় টারশিয়ারি অ্যালকাইল হ্যালাইডের ক্ষেত্রে নয়, SN1 মেকানিজমটা হবে হচ্ছে টারশিয়ারি অ্যালকাইল হ্যালাইডের ক্ষেত্রে, আর SN2 টা হবে হচ্ছে প্রাইমারি ক্ষেত্রে, আর সেকেন্ডারি কার্বন হচ্ছে SN2 বা SN1 যে কোনোটাই দিতে পারে। ঠিক আছে, এখন এটার কারণ কি? এটার কারণ হচ্ছে যে
টারশিয়ারি যে কার্বন আছে সেটার হচ্ছে নেগেটিভ চার্জটা অনেক বেশি থাকে, ঠিক আছে। এই জন্য সেই হাইড্রোক্সাইড আয়ন আছে যেটা, সেটাকে সরাসরি অ্যাটাকে বাধা দেয়, ঠিক আছে। আমরা জানি SN2 রিঅ্যাকশনে কি হয়, যে এই হ্যালোজেন গ্রুপ থাকবে, গ্রুপ থাকা অবস্থায় হচ্ছে হাইড্রোক্সাইড আয়ন হচ্ছে এটাকে অ্যাটাক করবে, কিন্তু হাইড্রোক্সাইড আয়ন অ্যাটাক করতে পারে না, কারণ এই যে এগুলো হচ্ছে ইলেকট্রন রিলিজিং গ্রুপ, এগুলো হচ্ছে এই কার্বন বা টারশিয়ারি কার্বনকে ইলেকট্রন দিতে থাকে, এবং এই কার্বনটা কিছুটা ঋণাত্মক চার্জ থাকে, সেজন্য হাইড্রোক্সাইড আয়ন সরাসরি একে অ্যাটাক করতে পারে না। তাহলে এক্ষেত্রে কি হবে, SN1 রিঅ্যাকশন হবে, SN1 রিঅ্যাকশনে এই হ্যালোজেন গ্রুপটা সরে যাবে, কার্বোক্যাটায়ন উৎপন্ন হবে, এবং তারপর হাইড্রোক্সাইড আয়ন এটাকে অ্যাটাক করবে, ঠিক আছে। মেইনলি এইটাই হচ্ছে সেই কারণ যেটার কারণে হচ্ছে টারশিয়ারি কার্বন অ্যাটম হচ্ছে SN1 বিক্রিয়া দেয়। নিউক্লিওফাইলের নেচার, পাওয়ারফুল নিউক্লিওফাইল যেমন হচ্ছে অ্যালকক্সাইড এবং হাইড্রোক্সাইড, এগুলো হচ্ছে SN2 মেকানিজম দেয়, আবার হচ্ছে নিউক্লিওফাইলের কনসেন্ট্রেশন বেশি থাকলেও SN2 মেকানিজম দিবে। নেচার অফ দ্য সলভেন্ট, higher polarity of the solvent, the greater is the tendency of alkyl halide to undergo SN1 reaction. যদি সলভেন্ট আমরা এমন সলভেন্ট ইউজ করি যেটার পোলারিটি আছে, পোলারিটি বেশি, তাহলে SN1 মেকানিজমটা হবে। আর হচ্ছে নেচার অফ হ্যালোজেন অ্যাটম, SN1 হোক বা SN2 রিঅ্যাকশন হোক, হ্যালোজেন অ্যাটমের যে বিক্রিয়া দেওয়ার যে রিঅ্যাকশনের যে প্রবণতা, সেটা হচ্ছে এই অর্ডার অনুযায়ী বাড়বে অথবা কমবে, ঠিক আছে। SN1 রিঅ্যাকশন, SN2 রিঅ্যাকশন খুব ইম্পর্টেন্ট। বুঝতে পেরেছো তোমরা ঠিক মতো? বলো তো, কোন সমস্যা আছে বুঝতে? না ম্যাম। আচ্ছা, এখান থেকে টাইপস অফ কোশ্চেন বলি, যে হচ্ছে SN1 রিঅ্যাকশন কি, SN2 রিঅ্যাকশন কি, বা এই দুটো রিঅ্যাকশনের মধ্যে পার্থক্য, ঠিক আছে। মেকানিজম, সংজ্ঞা, মেকানিজম, পার্থক্য, বৈশিষ্ট্য, ঠিক আছে। আচ্ছা, এলিমিনেশন রিঅ্যাকশন, এটা কি, এটা বুঝতে পারছো, সাবস্টিটিউশন রিঅ্যাকশনে কি হয়েছিল, একটা অ্যাটম সরে যেয়ে আরেকটা অ্যাটম প্রতিস্থাপিত হয়েছিল, কিন্তু এলিমিনেশনে সেটা হয় না, প্রতিস্থাপিত হয় না, জাস্ট সরে যাবে অ্যাটমগুলো, জাস্ট এলিমিনেট হয়ে যাবে, এবং সিঙ্গেল বন্ড থাকলে মাল্টিপল বন্ড উৎপন্ন হবে, ডাবল বন্ড অথবা ট্রিপল বন্ড উৎপন্ন হবে। তাহলে এলিমিনেশন রিঅ্যাকশনস আর রিভার্স অফ অ্যাডিশন রিঅ্যাকশন। অ্যাডিশন রিঅ্যাকশনটা আগে পড়তে হতো। অ্যাডিশন রিঅ্যাকশনটা কি, দুইটা রিঅ্যাক্ট্যান্ট যোগ হয়ে একটা প্রোডাক্ট উৎপন্ন করবে। আর এলিমিনেশন রিঅ্যাকশনের ক্ষেত্রে কি হয়, একটা প্রোডাক্ট থেকে আমরা হয়তো দুইটা প্রোডাক্ট পেতে পারি। আচ্ছা, here 2 or 4 atoms or groups attached to the adjacent carbon atoms in the substrate molecule are eliminated to form a multiple bond, যেটা বললাম। এই টাইপিক্যাল এক্সাম্পল নিচে দেওয়া আছে। আচ্ছা, এখানে কি রিঅ্যাকশনটা দেওয়া আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা থেকে এখানে দুইটা পাশাপাশি কার্বন অ্যাটম আছে, একটা কার্বন থেকে হাইড্রোজেন অ্যাটম এবং আরেকটা কার্বন থেকে হ্যালোজেন অ্যাটম সরে গেছে, এবং এই দুটো অ্যাডজেসেন্ট কার্বন অ্যাটমের মধ্যে ডবল বন্ড উৎপন্ন হয়েছে। আচ্ছা, এই নিউক্লিওফিলিক রিঅ্যাকশনটাকেও আবার হচ্ছে আগের রিঅ্যাকশনের মতো দুই ভাগে ভাগ করা যায়, এলিমিনেশন বাইমলিকুলার, ইউনিমলিকুলার, E1 হবে, এখানে একটু ভুল আছে, এলিমিনেশন ইউনিমলিকুলার। বাইমলিকুলার এলিমিনেশন রিঅ্যাকশন কি হবে, আমরা সংজ্ঞাটা অলরেডি জানি, rate of an elimination reaction is dependent both upon the concentration of a substrate and the nucleophile. The reaction is of second order and is represented as E2. SN2 এর মতো is also one step process in which the abstraction by removal of proton from the beta carbon and the expansion of the leaving group, অর্থাৎ the halide group from the alpha carbon atom occurs simultaneously. তাহলে
হাইড্রোজেন যাবে কোন অ্যাটম থেকে, কোন কার্বন থেকে? বিটা কার্বন থেকে। আর হ্যালোজেন গ্রুপটা যাবে আলফা কার্বন থেকে, সরে যাবে। ঠিক আছে, এখানে এই মেকানিজমটা এখানে ব্যাখ্যা করা হয়েছে, আমরা দেখি। এটা হচ্ছে আমাদের আলফা কার্বন, বিটা কার্বন। এটা হচ্ছে আমাদের রিএজেন্ট বা নিউক্লিওফাইল। এর উপস্থিতিতে বিটা কার্বন থেকে হাইড্রোজেন এই হাইড্রোজেন অ্যাটমটা সরে যাবে এবং এই হাইড্রোক্সাইড আয়নের সাথে ওয়াটার মলিকিউল উৎপন্ন করবে। তাহলে এখানকার যে ইলেকট্রনটা সেটা চলে আসবে এদের মধ্যে। ঠিক আছে, এদের মধ্যে চলে আসবে এবং হচ্ছে ডাবল বন্ড গঠন হবে। এবং এই কার্বন, আলফা কার্বন এবং হ্যালোজেনের মধ্যে যে বন্ডিং পেয়ার ইলেকট্রন ছিল সেটা হ্যালোজেন অ্যাটমটা নিয়ে সরে যাবে, সে নেগেটিভলি চার্জড হবে এবং বাদবাকি যেটা থাকছে সেটা হচ্ছে এই প্রোডাক্ট, বা আমরা পাবো অ্যালকিন। এলিমিনেশন রিঅ্যাকশনের মাধ্যমে আমরা পাবো অ্যালকিন। আচ্ছা, ইউনিমলিকুলার এলিমিনেশন রিঅ্যাকশন বা U1 reaction. When the rate of an elimination reaction is dependent only upon the concentration of the substrate and is independent of the concentration of nucleophile, the reaction is of first order and is designated as E1. Just ইউনিমলিকুলার এলিমিনেশন রিঅ্যাকশনের ক্ষেত্রে রেটটা ডিপেন্ড করে সাবস্ট্রেটের উপর, সাবস্ট্রেটের কনসেন্ট্রেশনের উপর, does not depend on the reagent concentration. এই রিঅ্যাকশনটাও হচ্ছে আমরা দুইটা স্টেপে হচ্ছে ঘটতে দেখতে পারি। প্রথমে কি হবে? প্রথমে হচ্ছে এলিমিনেশন, হাইড্রোজেন বা হচ্ছে যেই আমাদের আলফা বিটা কার্বন থেকে একটা হাইড্রোজেন অ্যাটমের এলিমিনেশন। সরি হাইড্রোজেন অ্যাটম না, এখানে হচ্ছে হ্যালোজেন গ্রুপ আছে, তাহলে হ্যালোজেন গ্রুপটা হচ্ছে সরে যাবে প্রথমে। তাহলে এটা ফার্স্ট যে রিঅ্যাকশনটা দেখতে পাচ্ছি, প্রথম স্টেপ যেটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে সবচেয়ে স্লো স্টেপ এবং রেটটা ডিপেন্ড করবে এই স্লো, এই যে স্টেপটা আছে সেই স্টেপের উপর। আচ্ছা, তো প্রথম স্টেপে কি হলো? হ্যালোজেন অ্যাটম বন্ডিং পেয়ার ইলেকট্রন নিয়ে যে সরে গেল এবং কার্বন ক্যাটায়ন উৎপন্ন হলো। এবং আরেকটা হচ্ছে আমাদের হাইড্রোক্সাইড আয়ন আছে, হাইড্রোক্সাইড আয়ন রিএজেন্ট আছে বা নিউক্লিওফাইল আছে, সেটা এই পজিটিভ চার্জের উপর আকৃষ্ট হবে, অ্যাটাক করবে এবং সেখানে হচ্ছে বন্ড ফর্ম করবে। এবং সাথে কি হবে? বিটা কার্বন থেকে হাইড্রোজেন অ্যাটম সরে যাবে। ঠিক আছে, বিটা কার্বন থেকে হাইড্রোজেন অ্যাটম সরে যাবে এবং ওয়াটার মলিকিউল উৎপন্ন হবে এবং আলফা বিটা কার্বন অ্যাটমের মধ্যে ডাবল বন্ড গঠন হবে। এখানে আরেকটা বিষয় আসছে, সাইজেফ রুল। ঠিক আছে, এখানে তো হচ্ছে জাস্ট, এখানে দেখো এখানে জাস্ট দুইটা কার্বন আছে, কিন্তু এখানে অনেকগুলো কার্বন আছে। ঠিক আছে, এরকম অনেকগুলো আলফা বিটা গামা ডেল্টা এরকম অনেকগুলো কার্বন থাকতে পারে এবং কোন কার্বনের সাথে কোন কার্বনের হচ্ছে ডাবল বন্ড গঠন হবে সেটা হচ্ছে আমরা সাইজেফ রুল থেকে বলতে পারি। ঠিক আছে, সাইজেফ রুলটাও তোমার তোলা থাকলো, পরবর্তীতে আমরা যখন অ্যালকিন পড়বো তখন আমরা সাইজেফ রুলটা বিস্তারিত পড়বো। ঠিক আছে, যেমন এখানে দেখো বলেছে এটা কি মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন। তাহলে এটা হচ্ছে হ্যালোজেন, বিউটেনের হ্যালোজেন। আচ্ছা, এখানে the main product is the most highly substituted alkene. এখানে দেখো হ্যালো একটা অ্যালকাইল হ্যালাইডের পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে রিঅ্যাকশন এখানে দেখিয়েছে। এখানে দুই ধরনের প্রোডাক্ট উৎপন্ন হতে পারে, একটা হচ্ছে 1 বিউটিন অর্থাৎ 1 নাম্বার কার্বনের সাথে ডাবল বন্ড, আর একটা হচ্ছে 2 বিউটিন 2 নাম্বার এবং 3 নাম্বার কার্বনের মধ্যে ডাবল বন্ড। এখন কোন কম্পাউন্ডটা বেশি উৎপন্ন হবে বা কোন কম্পাউন্ডটা প্রিডমিনেট করবে সেটা ডিপেন্ড করবে সাইজেফ রুলের উপরে। ঠিক আছে, আচ্ছা আজকে তোমাদের এই পর্যন্তই পড়াবো। এর পরের ক্লাসে হচ্ছে বাকি যে অর্গানিক রিঅ্যাকশন গুলো আছে তার মেকানিজমের বাকিগুলো পড়াবো।
ঠিক আছে, দেখো আজকে কি কি পড়ালাম তাহলে। হাইব্রিডাইজেশন পড়ালাম কার্বনের sp3, sp2 আর sp। নেক্সট হচ্ছে অর্গানিক রিঅ্যাকশনের মেকানিজম, অ্যাডিশন সাবস্টিটিউশন আর হচ্ছে এলিমিনেশন। এর মধ্যে অনেক কিছু টার্ম এখানে আমরা দেখতে পেয়েছি, যেমন লাস্টে হচ্ছে সাইজেফ রুল দেখতে পেয়েছি। সাইজেফ রুলটা ডিপেন্ড করবে হচ্ছে কত ডিগ্রি কার্বন অ্যাটম সেটার উপর। ঠিক আছে, এটা একটু বলে দিই। 1 ডিগ্রি না 2 ডিগ্রি না 3 ডিগ্রি, সেটার স্ট্যাবিলিটি অনুযায়ী হচ্ছে সাইজেফ রুল অনুযায়ী সে প্রোডাক্ট প্রিডমিনেটিং প্রোডাক্ট উৎপন্ন করবে। আচ্ছা, রেসিমিক মিক্সচার, তারপর হচ্ছে নিউক্লিওফাইল, ইলেকট্রোফাইল, এগুলো সম্পর্কে পরে আমরা যখন অ্যারোমেটিক পড়বো, অ্যারোমেটিক হাইড্রোকার্বন পড়বো, তখন হয়তো তার আগ দিয়ে হয়তো এটা আমরা পড়বো। আচ্ছা, তোমরা একটা কাজ করবা, তোমরা হচ্ছে অ্যালিফেটিক হাইড্রোকার্বনের যে ইম্পর্টেন্ট ইউজ আছে সেগুলো সম্পর্কে, বা অ্যালকেনের যে ইম্পর্টেন্ট ইউজ গুলো আছে সেটা সম্পর্কে একটু অ্যাসাইনমেন্ট লিখবা, 1 পেজ অথবা 2 পেজের মধ্যে। পারবা না? আচ্ছা, মোটামুটি ভাবে কি কি মনে পড়ে বলো তো? অ্যালকেন কি কি কাজে ইউজ করা যেতে পারে? বলতে পারো কেউ? ম্যাম জ্বালানি জ্বালানি হিসেবে জ্বালানি হিসেবে হ্যাঁ, জ্বালানি হিসেবে খুব ভালো। আর একটা বললা, আর একটা বলো। ক্লোরোফর্ম চেতনানাশক হিসেবে ব্যবহার করা হয়। হ্যাঁ, ঠিক আছে। ক্লোরোফর্মে তো ক্লোরিন আছে, তাই না? ট্রাইওয়াসের কাজে ম্যাম অ্যালকেন থেকে পলিথিন তৈরি করা যায়, যেমন হ্যাঁ, ইথিন। পলিমারাইজেশন রিঅ্যাকশনের মধ্যে। ঠিক, গুড। ঠিক আছে, তারপর বলো। আচ্ছা, ল্যাবরেটরিতে একটা মেইন ইউজ কি অ্যালকেনের বলতে পারো ল্যাবরেটরিতে? না, অ্যালকোহল না, আমি অ্যালকেনের কথা বলছি। হ্যাঁ, তো ওটা মানে হাইড্রোজেন প্রতিস্থাপিত করে যে গ্রুপগুলো পাবো, যে কম্পাউন্ড গুলো পাবো, ওগুলো আমরা আলোচনা করব না। অ্যালকোহল আলোচনা করব না, বা ক্লোরোফর্মও আলোচনা করব না। অ্যালকেন জাস্ট মনে করো মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, হেক্সেন, হেপটেন, ডেকেন, এগুলো সম্পর্কে আলোচনা করব। ঠিক আছে, এই অ্যালকেনের কি কি ইউজ আছে। ল্যাবরেটরিতে প্রচুর পরিমাণে অ্যালকেন ইউজ করা হয়। কিসের জন্য বলো তো? না, সলভেন্ট হিসেবে। ঠিক আছে, সলভেন্ট হিসেবে নন পোলার যে সাবস্টেন্স গুলো আছে তার জন্য একটা ইম্পর্টেন্ট সলভেন্ট হচ্ছে অ্যালকেন। সেটার মধ্যে হচ্ছে হেক্সেনটা সবচেয়ে বেশি ইউজ করা হয়। ঠিক আছে, তাহলে কি কি গেল? সলভেন্ট গেল, তারপর হচ্ছে যে পাইরোলাইসিস বা ক্র্যাকিং এর মাধ্যমে আমরা জ্বালানির যে দরকারি জিনিসগুলো সেগুলো উৎপন্ন করতে পারি। তারপর এইটার রিয়াকশনের মাধ্যমে আমরা হচ্ছে বিভিন্ন পলিমার তৈরি করতে পারি। তারপর আরো তোমরা নিজেরা কিছু বললাম যে আরো কি কি যেন তোমরা বললাম। ঠিক আছে, ওগুলো জাস্ট অ্যালকেনের জন্য। ঠিক আছে, যে ক্লোরোফর্ম বা অ্যালকোহল এগুলো না। ঠিক আছে, শুধু অ্যালকেনের যে ইউজ সেটা লিখবা। ঠিক আছে, আর হচ্ছে অ্যালকেন সম্পর্কে আমরা পড়েছিলাম না যে রিয়াকশন, অ্যালকেন কি কি রিয়াকশন দেয়। ওখানে দেখবা বেশ কিছু ইম্পর্টেন্ট আমরা হচ্ছে অ্যাপ্লিকেশন পেতে পারি। ঠিক আছে, বুঝতে পেরেছো? শুধু ম্যাডাম অ্যালকেনের মানে ইউজেস গুলা খালি। হ্যাঁ, আপাতত অ্যালকেনের দাও, পরে যখন অ্যালকিন পড়াবো তখন অ্যালকিনেরটা লিখে দিবা। তারপর অ্যালকাইন পড়াবো তখন অ্যালকাইনেরটা লিখে দিবা। ঠিক আছে, ম্যাম কত ওয়ার্ডের ভিতর লিখতে হবে? 1 পেজ অথবা 2 পেজ, হাতে লিখলে 2 পেজ, এরকম। হাতে লিখলে 2 পেজ এরকম। কত বা হতে পারে? জি ম্যাম। মনে করো 5 মার্কসের একটা কোশ্চেন দিলাম। ঠিক আছে, 5 বা 10 মার্কসের একটা কোশ্চেন দিলাম, সেই অনুযায়ী লিখো। কবে জমা দিতে হবে ম্যাডাম? নেক্সট ক্লাসে। ম্যাম ক্লাসরুমে স্টিক করে দিলে আমরা জমা দিতে পারবো। আচ্ছা, ঠিক আছে, আমি ক্লাসরুমে করে দিব।
আজকে সবাই উপস্থিত ছিলাম, মনে হয় একজন অনুপস্থিত আছে। আচ্ছা থাকো। হ্যাঁ, ওয়ার্ড ফাইলে করে পিডিএফ এ কনভার্ট করো। পিডিএফ এ কনভার্ট করতে পারবে না? পিডিএফ এ করেই দিও। জি ম্যাম। পিডিএফ এ করে দিও, না হয় হাতে লিখে স্ক্যান করে সেটাকে পিডিএফ এ কনভার্ট করে দিও, যেভাবে ইচ্ছা দিও। নেক্সট ক্লাসের মধ্যে দিয়ে দিও। আচ্ছা, আমি তোমাদের একটু ইয়ে দিয়ে দিই। আজকের পড়া ঠিক মতো বুঝতে পেরেছো তো? ম্যাম এটা কি সিটির বদলে অ্যাসাইনমেন্ট এই টাইপের কিছু? না না, মনে হয় তোমার কি হবে ঠিক জানি না, দিয়ে রাখো। তো যদি হয়তো সিটি নিতে না পারলাম তখন হয়তো এখান থেকে মার্কিং করব। আচ্ছা ম্যাম। আমি অ্যালকেনের ম্যাডাম ল্যাবরেটরিজ ইউজ সহ আর কি। হ্যাঁ, যত ধরনের ইউজ আছে, ইন্ডাস্ট্রিয়াল বলো, ল্যাবরেটরিতে বলো, বা নরমালি, যেটা সাধারণত এই দুটা রেসপেক্টেই তো ইউজ করা হয়, তাই না? যে ল্যাবরেটরিতে আর ইন্ডাস্ট্রিতে। ম্যাম ফার্স্ট সেমিস্টারের অ্যাসাইনমেন্টের রেজাল্টটা তো দিলেন না ম্যাম? অ্যাসাইনমেন্টের, ও আচ্ছা, তোমাদের অ্যাসাইনমেন্ট কি দেখা হয়েছে দেখি তো। সিএফপি অ্যাসাইনমেন্ট তো দেখা হয়েছে মনে হয়। আচ্ছা, রেজাল্ট দেখি, আরেকদিন দিয়ে দিব নি। ম্যাম এলকেনের ইউজেস গুলো তো নেট থেকে নিতে পারবো তাই না ম্যাম, রেফারেন্স হ্যাঁ গুলো? হ্যাঁ, নেট থেকে। তারপরে তোমরা তো হচ্ছে এইচএসসি তেও পড়াশোনা করেছো এটা নিয়ে, সেখান থেকেও লিখবা। ওয়ার্ড লিমিট আছে, কথা শোনা গেল না। ওয়ার্ড লিমিট। বুঝতে পারিনি, আরেকবার বলো তো। ম্যাম ওয়ার্ড লিমিটের কথা বলতেছে। ওয়ার্ড লিমিট ওভাবে বলতে পারছি না। এক থেকে দুই হাতে লিখে ধরো, এক অথবা দুই পেজের মধ্যে যতখানি লেখা যায়, ঠিক আছে? ম্যাম ওয়ার্ডে করা যাবে না? হ্যাঁ, ওয়ার্ডে তো করবা, মানে টাইপ করে তো, জি। টাইপ করে ওটাকে পিডিএফ এ কনভার্ট করে আমাকে দিও। ওয়ার্ডে করো। আচ্ছা ম্যাম। আচ্ছা, অ্যালকোহল বা ক্লোরোফর্ম ওগুলো লিখো না। ম্যাম আজকের ক্লাসের পিডিএফটা দিয়ে দিয়েন ম্যাম এখন। হ্যাঁ, দিয়ে দিলাম তো, দেখো দিয়ে দিয়েছি। ম্যাম ক্লাসরুমে দিচ্ছেন না? হ্যাঁ, ক্লাসরুমে পেয়েছো না? ম্যাম পিডিএফ আসে নাই তো ম্যাম। ম্যাম আসছে, পাইছি ম্যাম। এসেছে, দেখো।